উত্তর পূর্ব ভারতে বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে তিনি একজন তরুণ আদর্শবাদী থেকে হয়ে ওঠেন এই অঞ্চলের মোস্ট ওয়ান্টেড বিদ্রোহী। বলছি জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার কথা। তার এই পুরো যাত্রা আসামের জটিল সামাজিক রাজনৈতিক সমীকরণ থেকে শুরু করে তার সংগ্রামকে প্রতিফলিত করে। এটি এমন এক পথ যেখানে ব্যক্তি পরেশের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা উলফার প্রভাব প্রতিপত্তি। আসামের বীরপাড়া ক্যাম্পে পরেশের জন্ম ১৯৫৬ সালের সমতাবাদের অনুসারী ঐতিহাসিক এক মোটক পরিবারে। তার পূর্বপুরুষরা ১৮০০ শতকে অহোম রাজ্যের বিরুদ্ধে মোয়ামরিয়া বিদ্রোহ শুরু করেছিলেন। সেই বিদ্রোহী রক্তই বোধহয় পরবর্তীতে কথা বলে ওঠে পরেশের মাঝে। যদিও শুরুতে তিনি ছিলেন একেবারেই এক সাধারণ মানুষ, জীবনযাপনের জন্য কাজ করতেন অয়েল ইন্ডিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে, কিন্তু পরবর্তীতে নানা ঘটনা প্রবাহে পরেশই হয়ে ওঠেন অপরাধ জগতের মাফিয়া। ১৯৮১ সালে গঠিত হয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা উলফা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তৎকালীন সামাজিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করে। আসাম তখন কেন্দ্রীয় সরকারের উপেক্ষায় বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাপক বেকারত্বের সাথে লড়াই করছিল। এই পরিস্থিতি ব্যাপক ক্ষোভের জন্ম দেয় অসমিয়াদের মাঝে। স্থানীয়রা টের পাচ্ছিল যে তাদের আত্মপরিচয় এবং সম্পদ ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তখন সে রাজ্যে প্রচুর অভিবাসী এবং বহিরাগত সংস্থা ঘাঁটি গাড়তে শুরু করে। তাদের শোষণে নষ্ট হতে শুরু করে রাজ্যের প্রাকৃতিক সম্পদ। সেই পটভূমিতে ১৯৮৩ সালে উলফাতে যোগদানের সিদ্ধান্ত নেন পরেশ। উলফার প্রতিষ্ঠাকালে এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ রাজখোয়া, অনুপ চেটিয়া, ভূপেন বরগোহাইন, প্রদীপ গগৈ, ভদ্রেশ্বর গোহাইন, বুথেশ্বর গগৈ এবং আরও অনেকেই। তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন আসাম প্রতিষ্ঠা করা, যাকে তারা ভারতীয় রাষ্ট্রের অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে আলাদা করতে চায়। তারা অবৈধ অভিবাসনকে মোকাবিলা করতে এবং অসমিয়াদের আত্মপরিচয়ের বিলুপ্তি ঠেকানোর চেষ্টা করছিলেন। কিন্তু পরবর্তীতে অহিংস দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে সার্বভৌমত্ব অর্জনের সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয় উলফা। পরে পরেশের নির্দেশনায় প্রতিবেশী দেশে প্রশিক্ষণ শিবির স্থাপন করে তারা। নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড়সড় হামলা শুরু করে উলফা। তার সাথে সাথে বাড়তে থাকে পরেশের প্রভাব। চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র পাচার সহ আন্তঃসীমান্ত চোরাচালান এমন কিছু নেই যা তারা করেনি। ১৯৯০ সালের ২৯ জুলাই ডিব্রুগড় জেলার পুলিশ সুপার দৌলত সিং নেগি, তার পিএসও এবং ড্রাইভার ডিব্রুগড় জেলার লাহোলে উলফার এক অতর্কিত হামলায় নিহত হন। এছাড়া ১৯৯০ সালের মে মাসে ব্যবসায়ী লর্ড স্বরাজ পলের ভাই সুরেন্দ্র পলকে হত্যা করেন উলফার সদস্যরা। এই ঘটনায় পরে প্রফুল্ল কুমার মহন্তের অধীনে আসাম সরকারকে হটিয়ে অপারেশন বজরাংয়ের সূচনা করে। ৮০ দশকের শেষ দিকে এবং ৯০-এর দশকের শুরুর দিকে উলফা আসামে ব্যাপক প্রভাব অর্জন করেছিল। রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তাদেরকে গুরুতর নিরাপত্তা হুমকিতে পরিণত করে। আর স্বাভাবিকভাবেই উলফার উত্থানের কেন্দ্রে ছিলেন সামরিক শক্তিতে দক্ষ পরেশ। কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ায় উলফার জন্য। সেই সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনের খপ্পরে পড়ে তারা। ৯০-এর দশকে ভারত সরকার অপারেশন বজরাং এবং অপারেশন রাইনো শুরু করে। এগুলো উলফার নেটওয়ার্ককে ধ্বংস করার লক্ষ্যে বড় আকারের সামরিক অভিযান। তখন অনেক নেতাকে বন্দী করা হয়েছিল বা আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল, কিন্তু পরেশ নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিলেন। গুঞ্জন রয়েছে তিনি প্রথমে বাংলাদেশ এবং পরে মিয়ানমারে পালিয়ে যান। দীর্ঘস্থায়ী সামরিক চাপ এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে ২০০০ সালে এই অঞ্চলে উলফার প্রভাব হ্রাস পেতে শুরু করে। অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে একটি দল ভারত সরকারের সাথে শান্তি চুক্তিতে সম্মত হয় এবং রাজনীতিতে জড়িয়ে পড়ে। ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে উলফার একটি অংশ একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু পরেশের নেতৃত্বাধীন অংশ এই চুক্তিকে প্রত্যাখ্যান করে এবং একে লজ্জাজনক বলে অভিহিত করে। পরবর্তীতে তারা স্বাধীন কট্টরপন্থী উলফা দল গঠন করে, যা এখনও সশস্ত্র সংগ্রামের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই দলটি অর্থাৎ উলফা আই উপদলের প্রায় ২০০ সদস্য রয়েছে, যারা মিয়ানমার শিবিরে এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।